ছয়। পরদিন সন্ধ্যায় আগুনের ধারে বসে নিজের লোকজনকে নির্দেশ দিল রন, ভোরের আলো ফুটলেই আমরা রওনা হব। মাটাগড়ডায় জড়ো হয়ে দক্ষিণ দিকটা চষে ফেলব। মাটিতে দ্বীপের একটা খসড়া ম্যাপ আঁকল সে। এখানে শুরু করে গরুগুলোকে সাঁতার কাটিয়ে এখানে নিয়ে আসব। তারপর মার্সারের দিকে ফিরে সে আবার বলল, ডেভ, তুমি লোকজন নিয়ে কোপানো ক্রিক থেকে উত্তর পূবে গরু তাড়িয়ে আনলে কেমন হয়? ছড়িয়ে পড়ে যতগুলো সম্ভব আনলেই চলবে। বুড়ো এক রোখা গরুর পিছনে সময় নষ্ট না করাই ভালো। বিগ বাওয়ার, ম্যালন, ওহারা আর পার্ক ব্ল্যাকজ্যাক পেনিনসুলার মাথা থেকে উত্তরে এগিয়ে অধিককার গরুগুলোকে জড়ো করতে পারবে। আমরা তাড়াতাড়ি কাজ সারব। এতে হয়তো অনেক গরু মিস হতে পারে, তবু আশা করছি ভালো সাইজের একটা দল আমরা জড়ো করতে পারব। হর্সশু লেকে আমরা সবাই মিলিত হব। মাথা ঝাঁকালো ডেভ। মনে হচ্ছে এটাই ভালো হবে। তুমি এই সময় কি করবে? ইত্তলো, ইলি আর হলিডেকে নিয়ে আমি দ্বীপে যাব। ফালক আর গাস্টনকে তুমি সাথে নিতে পারো। তোমরা ওই কাজ কিছুতেই সময় মতো শেষ করতে পারবে না। ওটা বিরাট এলাকা। আমি তা জানি। আমাদের পক্ষে ঝেঁটিয়ে সব গরু নিয়ে আসা অসম্ভব। যতগুলো পারি আনব, বাকি পরের বার আনা যাবে। ঠিক আছে মেজর, ব্যঙ্গপূর্ণ স্বরে বলল ডেভ। আদেশ সব তুমি একাই দিলে। ব্রিজ আর ফস্টার একগুঁয়ে ভঙ্গিতে মাটির দিকে তাকিয়ে আছে। রোলোর অনুভূতি ওর নির্বিকার মুখ দেখে বোঝা যাচ্ছে না। শান্ত স্বরে রন বলল, আমরা যদি নিজেদের কাজ সবাই ঠিক মতো করি তাহলে এটা বেশ বড় একটা ড্রাইভ হবে। ফাইট ছাড়াই ফাঁক গলে বেরিয়ে যাওয়া যাবে। অবজ্ঞার সাথে হাসল জনি ফস্টার। তুমি ওই হিটারিদের চেনো না মেজর? মেজর পদবিটা বিশেষ জোর দিয়ে উচ্চারণ করল সে। গরুগুলো জড়ো না করা পর্যন্ত অপেক্ষা করবে ওরা, তারপর সুযোগ বুঝে আঘাত হানবে। তুমি দেখে নিও। আশা করিও তুমি সবার সাথে ওদের বিরুদ্ধে লড়বে। হাসি মুখেই বলল মাইক। আমি ক্লান্ত, এবারে ঘুমাতে যাব। ধীরে সবাই যার যার বিছানার দিকে এগোলো। কেবল ব্রিজ, রোলো আর মার্সার রইল। ওরা ব্যাপারটা মোটেও পছন্দ করছে না মেজর, ফিসফিস করে বলল কনওয়ে। তুমি পুরো কমান্ড নিয়ে নেবে এটা ওরা মোটেও আশা করেনি। স্তব্ধ রাত, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। মাথার পিছনে দুহাত রেখে চিত হয়ে শুয়ে আকাশের তারা দেখছে রন। গাছের পাতার ফাঁক দিয়ে ওগুলো মিটমিট করছে। মাটি আর গাছের গন্ধের সাথে উপসাগরের দিক থেকে বয়ে আসা মিষ্টি ঠান্ডা হাওয়া অপূর্ব লাগছে। বাহ্যিক স্বস্তি থাকলেও ভিতরে ভিতরে সে নিশ্চিন্ত হতে পারছে না। অনেক কিছুই এখন ঘটতে পারে। তার কিছু নিশ্চয় বিপক্ষে যাবে। প্ল্যানে বহু ওলটপালট ঘটতে পারে। ডেভ মার্সারের সাথে তার সম্পর্কটাও যেন কেমন একটু ঘোলাটে হয়ে উঠেছে। লোকটা মুডি আর একাকী। যখন একা নয় তখন পুরনো লোক যারা ওর সাথে শুরু থেকে আছে তাদের কাছাকাছি থাকতেই সে পছন্দ করে। হিটারিদের বিরুদ্ধে যুদ্ধের তিক্ততা, ভালো মানুষ যারা মরেছে আর পোড়া ঘরবাড়ির চিতি, পরিবারের লোকজনের কবর, এসব ওর মনকে ভারী করে রেখেছে। রনকে দোষ দিতে পারে না। ডেভের জায়গায় থাকলে সে নিজেও ফাইট করত, তবে তার পরিস্থিতি ভিন্ন। গরুগুলো জড়ো করে ক্যানসাসে বিক্রি করার উপর ওর এবং হয়তোবা ক্লারারও ভবিষ্যৎ জড়িত।
ওর কাছে খালি হাতে ফিরতে চায় না রন। হঠাৎ সে মনস্থ করল টাকা নিয়ে ফিরতে না পারলে ওখানে আর কোনো দিন ফিরবে না। রনের আত্মমর্যাদা জ্ঞান টনটনে। জেমস পরিবারের সাহায্য নিয়ে কোনো কাজ করতে সে নারাজ। তার বাবা বা ওর বাবার বন্ধু বান্ধবের থেকেও কোনো সাহায্য সে নেবে না। রনের পূর্বপুরুষ সবাই মাথা উঁচু করে চলেছে, সেও তাই করবে। সাহায্য বা ভিক্ষার জন্য কারো কাছে হাত পাতবে না। দরকার হলে পুরনো চাকরিতে ফিরে সীমান্তে ইন্ডিয়ানদের বিরুদ্ধে ফাইট করবে। এই সামান্য কয়জন লোক নিয়ে যে সব গরু সংগ্রহ করা সম্ভব নয় এটা সে ভালো করেই জানে। এখান থেকে হিটারিদের সাথে ফাইট না করেই বেরোতে পারবে বলেছে বটে, কিন্তু এ ব্যাপারে সে মোটেও আশাবাদী নয়। শেষ পর্যন্ত ঘুমালো রন। রাতে ঘুমের মধ্যেই অস্থিরভাবে এপাশ ওপাশ করছে ও। অবচেতন মনে বাতাসে যেন কিসের আভাস টের পাচ্ছে। একটা মৃদু ফিসফিসানি বহুদূরে সমুদ্রের দিক থেকে ভেসে আসছে। শব্দটা ওর পরিচিত। কয়েকবার ঘুমের মধ্যেই সে বিড়বিড় করল। সকালে উঠে বুঝল রাতে ভালো ঘুম হয়নি বলে চাঙ্গা বোধ করছে না সে। রোলো আগুনের ধারে বসে আছে। এই ইন্ডিয়ান লোকটা কি কখনোই ঘুমায় না? মুখ তুলে মাইকের দিকে চেয়ে ওর হাত থেকে কাপটা নিয়ে কফি ঢেলে দিল রোলো। চিন্তাযুক্ত মনে কি যেন ভাবছে লোকটা। হঠাৎ রনের দিকে চেয়ে মাথা হেলিয়ে ফাঁকা জায়গার প্রান্তে একটা পুরনো গাছের খণ্ডের প্রতি ইঙ্গিত করল। মাটিতে পড়ে আছে ওটা। অন্তত 4 ফুট ব্যাস আর 60 ফুট লম্বা। ওটা প্রকাণ্ড গাছ, অনেক দূরে জন্মে। বিশাল কাণ্ডটার দিকে তাকালো রন। উপসাগরের তীরে যেসব গাছ আছে তার চেয়ে ওটা অনেক বড়। তবে উত্তর দিকের পাইন গাছে ভরা জঙ্গলে হয়তো এত বড় গাছ থাকতেও পারে। এখানে কিভাবে এলো? মাথা ঝাঁকিয়ে উপসাগরের দিকটা দেখালো রোলো। ঝড়, প্রচণ্ড ঝড় ওকে এখানে এনেছে। আবার গুড়িটার দিকে চোখ ফেরালো রন। বে থেকে ওরা কম হলেও 5 মাইল দূরে আছে। ওটার সমুদ্রের দিক থেকে এখানে পৌঁছতে হলে মাটাগড়ডা পেরিয়ে পড়ে স্থলের উপর দিয়ে একটা পথ আসতে হবে। এতটা পথ আসতে হবে। তুমি কখনো সমুদ্রের পানি এত দূরে আসতে দেখেছ? একবার। আমার বাবাও দেখেছে। এক সময়ে ওখানে একটা জাহাজ ছিল। ডাঙার আরও ভিতরের দিকে দেখালো সে। খুব পুরনো জাহাজ। ওটা আমার দাদার জন্মের আগে থেকেই ওখানে ছিল। কথা বন্ধ করে চুপ করে নীরবে কফিতে চুমুক দিচ্ছে রোলো। আকাশে এখনো আলো ফোটেনি, কিন্তু ঘড়িতে সকাল 4টা বেজে গেছে দেখল মাইক। কফি শেষ করে উঠে ঘোড়া সাজিয়ে ওর পিঠে জিন চাপালো। ঘোড়ার পাশে দাঁড়িয়ে নিজের প্ল্যান সম্পর্কে আবার ভেবে দেখল। অনেক ফাঁক রয়েছে, কিন্তু এর চেয়ে ভালো বিকল্প কোনো পথও ওর মাথায় আসছে না। রাতের ঠান্ডা ভাব কেটে গেছে। বাতাসটা স্তব্ধ, ধীরে আরো গরম হয়ে উঠছে। ঘোড়াকে হাঁটিয়ে নিয়ে আগুনের পাশেই এক জায়গায় বেঁধে রাখল। রোলোর হাত থেকে 1 প্লেট গরুর মাংস আর বিন নিয়ে খেতে শুরু করলো রন। অন্যান্য লোকজন এতক্ষণে আড়মোড়া ভেঙে বিছানা ছাড়ার আয়োজন করছে। আজকের দিনে সবাইকে কঠিন পরিশ্রম করতে হবে। মাইক তার লোকজন নিয়ে দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়ে গেল, কিন্তু আগুনের ধারে দক্ষিণে যাবে বলে ঘোষণা করলেও সে গেল উত্তরে। মাটাগড়ডায় পৌঁছানোর পর ঘোড়া থামিয়ে স্যাডল হর্নের সাথে একটা পা পেঁচিয়ে বসল রন। হ্যাটটা একটু পিছনে ঠেলে দিয়ে পকেট থেকে একটা ছোট সিগার বের করলো।
আমি যা বলেছিলাম তার থেকে একটু ভিন্ন পথে আমরা কাজ করব। একটু থেমে সিগারেটটা সে ধরিয়ে নিল। আমরা গরুগুলোকে উত্তরে তাড়িয়ে অন্য মাথায় জড়ো করে ভাটার সময়ে পারে মূল মাটিতে গিয়ে উঠব। ওখান থেকে আমাদের অংশের গরু নিয়ে সোজা ইন্ডিয়ানলা যাব। আমার আপত্তি নেই, মন্তব্য করল অটো। আমারও না, এতে আরও জলদি শহরে পৌঁছানো যাবে, বলল ইত্তলো। কোনো একজন মাইক বলে চলল, বেশি কথা বলেছে, কিংবা কেউ তার বন্ধুদের বেশি বিশ্বাস করে, তাই কারো সাথে দেখা হলে বুঝতে দিও না আমরা উত্তরে যাচ্ছি। কিন্তু ওটা জলাভূমি, সন্দিগ্ধ সুরে বলল হলিডে। গরুগুলো কাদায় আটকে যেতে পারে। স্যাডল ব্যাগের ভিতর হাত ঢুকিয়ে রন একটা দোমড়ানো চার্ট বের করল। এই দেখো, আঙুল দিয়ে নির্দেশ করল সে। এটা একটা পুরনো চোরাচালানিদের টেইল। তার আগে এটা ইন্ডিয়ান টেইল ছিল। গরুগুলোকে দেখে রাখতে হবে। যদি টেইলের উপর রাখতে পারি তবে আমরা সহজেই পার হতে পারবো। ছড়িয়ে পড়ে কাজ শুরু করলো ওরা। গরুগুলোকে উত্তর দিকে নিয়ে যাচ্ছে। কিছু অন্য ব্র্যান্ডের গরুও ওদের চোখে পড়ল। ওগুলোকে দল থেকে বিচ্ছিন্ন করে নিজের পথে যেতে দিল রন। তাড়িয়ে নেওয়া গরুরা মোটেও পছন্দ করে না। কয়েকটা একগুঁয়ে গরুকে যেতে দেওয়া হলো। ওগুলোকে সাথে নিলে পালাতে গিয়ে মার্সে ডুবে মরবে। গরম আর ভ্যাপসা আবহাওয়া, কঠিন পরিশ্রমের ফলে ধীর গতিতে কাজ এগোচ্ছে। ঝোপগুলোর ভিতর মোটেও বাতাস নেই। বারবার হাত দিয়ে মুখের ঘাম মুছছে মাইক। মাছিও তাড়াচ্ছে, কিন্তু সেই সাথে কাজ করে যাচ্ছে। দুপুরের মধ্যেই ওরা বেশ কিছু গরু জড়ো করে ফেলল। হলিডে তাজা ঘোড়া আনতে গেছে। বাকি সবাই পান্থার পয়েন্টের কাছে একটা ওয়াটার হোলের পাশে দুপুরবেলা লম্বা বিশ্রাম নিচ্ছে। ওয়াটার হোলের পানি ঝাঁঝালো হলেও খাওয়া চলে। মাস্টারের ঘোড়া পাঠানোর কথা আছে, এবং কপাল ভালো থাকলে মাঝপথেই হলিডে ওদের দেখা পেয়ে যাবে। কাজ করা শক্ত গিটওয়ালা আঙুলে ইলি কফির কাপটা ধরেছে। তোমার কি মনে হয় আমাদের এত পরিশ্রম বৃথা হয়ে যেতে পারে? প্রশ্ন করল সে। আমি বেঁচে থাকতে তা হতে দেব না, জবাব দিল মাইক। তারপর আবার বলল, তবে পুরো পথ ফাইট ছাড়া চলা হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। তুমি বাকি গরুও একই পথে নিতে চাও? মাথা নাড়ল মাইক। না, কিন্তু কথাটা আর কাউকে জানিও না। আমরা এই গরুগুলো নিয়ে ইন্ডিয়ানওলায় বিক্রি করব। আমার আন্দাজ যদি ঠিক হয় তবে ওরা খবর পেয়েছে আমরা গরু নিয়ে কোপানোর উপর দিয়ে রওনা হব। আমার ধারণা ভুল না হলে খবর পেয়ে হিটারিরা সবাই ইন্ডিয়ানওলা ছেড়ে কোপানোর দিকে ছুটবে। ঘাসটা ভালো, তাই গরুর দলটা ফিরে যাওয়ার কোনো আগ্রহ দেখাচ্ছে না। আবার গরুগুলোকে নিয়ে উত্তর দিকে এগোলো ওরা। সামনে কতগুলো ছোট লেক আর পুকুর এখানে ওখানে ছড়িয়ে আছে। অটো কনয়ে এসে রনের পাশে থামল। রুমাল দিয়ে মুখ মুছে বিড়বিড় করে একটা গাল বকল সে। দারুণ গরম পড়েছে। নরকেও বোধ হয় এত গরম হবে না, মন্তব্য করল অটো। মনে হচ্ছে এটা সাইক্লোনের পূর্বাভাস। হলিডে মনে হয় অল্পক্ষণের মধ্যেই ফিরবে, বলল মাইক। পাদানির উপর দাঁড়িয়ে পিছন দিকে দেখার চেষ্টা করল সে, কিন্তু লাভ হলো না। উইলো গাছের মাথা ছাড়া আর কিছুই দেখা গেল না। আমার ঘোড়াটা কাহিল হয়ে পড়েছে। আমারটাও। দ্বীপের শেষ মাথা আর কত দূরে? প্রশ্ন করল অটো। 20 মাইল। ছাগল। 7টা বড় টার্কি 20 মাইল। আমরা আজ কিছুতেই পৌঁছতে পারবো না। হয়তো আগামীকালও না। আগামীকাল দুপুরের মধ্যেই আমরা দ্বীপ ছেড়ে পারে গিয়ে উঠব।
কিছুটা সামনে ঝোপঝাড় পাতলা হয়ে আসবে। দ্বীপটাও ওদিকে সরু হয়ে এসেছে। তোমার সাথে আমি আর একজনকে পাঠাবো। তোমরা গরুগুলোকে উপসাগরের দিকে চাপিয়ে রাখবে। ঘোড়াগুলো অনিচ্ছা সত্ত্বেও আবার রওনা হলো। একটা বিরাট লাল ষাঁড় মাথা উঁচু করে রন আর অটোর দিকে এগোলো। মতলব ভালো নয় ওর। শিং দুটো এ মাথা থেকে ও মাথা পর্যন্ত অন্তত 7 ফুট হবে। ওজন প্রায় 150 পাউন্ড এবং তার প্রতিটি আউন্সই একটা গোলমাল পাকাবার জন্য তৈরি। ওরা দুজন ও এগোলো। ষাঁড়টা মাথা নিচু করলো, কিন্তু পরক্ষণেই আবার কি ভেবে মত পাল্টে বাকি গরুর দলে গিয়ে ভিড়ল। ওরা 2 মাইলও এগোয়নি। এই সময়ে হলিডে ওদের ধরে ফেলল। 10টা ঘোড়া নিয়ে এসেছে ও। নিজের ক্লান্ত ঘোড়ার পিঠ থেকে জিন খুলে একটা তাজা ঘোড়ার উপর চাপালো রন মাইক। স্ট্রবেরি রন, পায়ে 3টে সাদা ছোপ রয়েছে। ঘোড়াটা মাস্টাং, কিন্তু কোনো ভালো রক্ত ওর দেহে মিশেছে। দারুণ শক্ত আর বলিষ্ঠ দেখাচ্ছে ওকে। নিজের ঘোড়ার পিঠে বসে মাইকের দিকে চেয়ে আছে হলিডে। কিছু কথা আমার কানে এসেছে। বলো। ওরা তোমাকে মেরে ফেলবে। ব্রিজার ওর কিছু চেলা। জিনের উপর হাত রাখলো রন। তুমি যে ওদের কথা শুনে ফেলেছ এটা ওরা জানে? আমি একটা ঘোড়ায় জিন চাপাচ্ছিলাম। ওরা টেরই পায়নি আশেপাশে কেউ আছে। তোমাকে সরিয়ে হিটারিদের বিরুদ্ধে লড়তে চায় ওরা। কথাটা ডেভ জানে? ওরা যেভাবে কথা বলছিল তাতে মনে হলো ডেভ জানে না। তবে আমি শিওর হয়ে কিছু বলতে পারছি না। তুমি উত্তরে ইয়াঙ্কিদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছো বলে ব্রিজ তোমাকে দেখতে পারে না। আর ফস্টারের ধারণা তুমি নিজেকে বেশি বাহাদুর বলে মনে করো। ওরা বলছিল তুমি মার্সারকে ব্যবসার প্যাচে ফেলে হিটারিদের বিরুদ্ধে লড়তে দিচ্ছ না। ওরা কি প্ল্যান করছে তুমি জানো? ওই অংশটা আমি শুনতে পাইনি। কেবল এটুকু জানি যা করার তা ওরা শিগগিরই করবে। হয়তো হর্সু লেকে বা অন্য কোথাও। ধন্যবাদ হলিডে, বলল মাইক। অনেক ধন্যবাদ। আমরা 8 জন মনে করি তুমি আমাদের বস। আমরা তোমার হয়ে কাজ করছি। তুমি যদি চাও তবে আমরা ওখানে গিয়ে ওদের সাথে সামনাসামনি কথা বলে সব ঠিক করে আসতে পারি। আমার প্রতি তোমাদের এই মনোভাবের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। জিনে চড়ে বসল রন। চলো ডাইভের কাজে নামা যাক। কয়েকবার সমুদ্রটা ওর চোখে পড়ল। গালফটা ভারী আর বিষণ্ণ দেখাচ্ছে। পানি আর এখন ফেনা তুলে বিছে আছড়ে পড়ছে না। একটু যেন ফুলে ওঠা ভাব দেখা যাচ্ছে সমুদ্রে। চোখে ঠিক ধরা যায় না। এদিকটায় দ্বীপ অনেক সরু হয়ে এসেছে, তাই এখন গরুগুলোকে অনেক দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। পরিশ্রমে ঘেমে রনের ফিকে হয়ে যাওয়া শার্টের রং গাঢ় দেখাচ্ছে। মুখের উপর ধুলো জমে ভাজে ভাজে ঘামে জমাট বাঁধা ধুলো পেটে দাগ হয়ে রয়েছে। ঝোপের ভিতর থেকে ইলি কয়েকটা ছোট বড় পাঁচমিশালি গরু তাড়িয়ে নিয়ে এলো। ওর মধ্যে 2টো বয়স্ক মসিহর্ন রয়েছে। আমি হলপ করে বলতে পারি ডেভ মার্সার লোম আছে এমন সব জন্তুকেই ব্যান্ড করেছে, বলল সে। দুবার মনে হলো ঝোপের মধ্যে আমি এক সাপ দেয়া কুগার দেখলাম। নুসেস এ একজন কাউহ্যান্ড ছিল। লোকটা ল্যাসোর ফাঁসে ধরে একটা সজারুকে ব্যান্ড করেছিল, মন্তব্য করল হলিডে। তা কি করে সম্ভব? প্রতিবাদ করল ইলি। কখনো ল্যাসো সুরে সজারু ধরার চেষ্টা করেছ তুমি? প্রায় মাটির সাথে মাথা ঠেকিয়ে হাঁটে ওরা। কেউ দড়ি ছুঁড়ে ধরার চেষ্টা করলে তাকে বেথায় সারাদিন ঘুরতে হবে। ইউভালডেতে একজন ছিল, কিং ফিশারের জন্য কাজ করত লোকটা।
দড়ির ফাঁস পরানো যায় এমন সব কিছুই সে ল্যাসো সুরে ধরতে পারত। একবার সে একটা শকুন ধরেছিল। মরা জন্তুর মাংস খেয়ে ওর এমন অবস্থা হয়েছিল যে মাটি ছেড়ে উঠতে পারছিল না। এখানে কত গরু জড়ো হয়েছে? প্রশ্ন করল হলিডে। আমার তো মনে হয় পূব টেক্সাসে মোট যা আছে তার অন্তত অর্ধেক হবে। কয়েকশো গরু আছে। সাদামাটা সাদামাটা গলায় রন জবাব দিল। হরিণগুলো গুনেছ? ইলি প্রশ্ন করল। 4-5টা হরিণও আছে ওই দলে। অটো গরু তাড়িয়ে এনে হাজির করলো। ওগুলোর মধ্যে বিশাল একটা লাল ষাঁড়ও রয়েছে, প্রায় 7 ফুট উঁচু, আর মাথায় চমৎকার দুটো চোখা শিং। ওটা বাকি সবাইকে দেখে চোখ পাকিয়ে কয়েকবার উপরে নিচে মাথা ঝাঁকালো, কিন্তু শেষ পর্যন্ত পাশ কাটিয়ে চলে গেল। তোমাদের কারো এক্সারসাইজ করার ইচ্ছে থাকলে বিগ রেডকে ল্যাশো দিয়ে আটকানোর চেষ্টা করে দেখতে পারো। মনে হয় ষাঁড়টা তা ভালো চোখে দেখবে না, বলল অটো। ঝোপঝাড়ের এলাকায় আমি এক কাউহ্যান্ডকে চিনতাম। ইলি একটা সিগারেট তৈরি করতে করতে বলল, বিশ্বাসী লোক। মালিক তাকে যত কঠিন আর অসম্ভব কাজই দিক না কেন, সে তা অক্ষরে অক্ষরে পালন করে আসত। একবার তার বস আদেশ দিল, দক্ষিণে যত স্টক আছে সব তাড়িয়ে আনতে হবে। সন্ধ্যায় যখন সে ফিরল, দেখা গেল ওর সাথে রয়েছে 127টা গরু, 3টে পাহাড়ি ছাগল, 7টা বড় টার্কি, একটা ববকাট আর 2টো ভাল্লুক। আরও মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটাকেই সে নিজের হাতে ব্যান্ড করেছিল। ছাগলের ব্যাপারটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না, নরম সুরে বলল হলিডে। গরুর সাথে ওদের মোটেও খাপ খায় না। রন মাইক কয়েকটা বালুর ঢিবির আড়ালে চমৎকার একটা আশ্রয় খুঁজে পেয়েছে। ওখানে সমুদ্রে ভেসে আসা কাঠ আর কিছু ঝোপও রয়েছে। রাতে আমরা এখানেই ক্যাম্প করব, জানালো সে। ছোট একটা আগুন জ্বেলে আমরা পালা করে পাহারায় থাকব। তুমি কি আগামীকালই ভিতরে ঢুকতে চাও? অটো প্রশ্ন করল। হ্যাঁ, সিধে ভিতরে। কয়েক মাইল দূরে তোমরা গরুর পালের পাহারায় থাকবে। আমি এগিয়ে গিয়ে একটা বাণিজ্য চুক্তি করে আসব। সঙ্গীতদের দিকে ঘুরে ওদের জিন নামানো দেখল রন। এখান থেকে ইন্ডিয়ানওয়ালা পৌঁছানো পর্যন্ত এমন সতর্ক থাকবে যেন যে কোনো মুহূর্তে কোমাঞ্চি আক্রমণ হতে পারে। আমার ধারণা, যদি ভুল না হয়, তবে শহর ছাড়ার আগে তোমাদের অনেক বিপদ মোকাবেলা করে বেতনের টাকা হালাল করতে হবে। ক্যাটলের কি হবে? পানির মধ্যে দিয়ে ওদের নেয়া কি সম্ভব হবে? ওদের? বক্তার দিকে চেয়ে দাঁত বের করে হাসল অটো। ওরা ভালো করেই বোঝে সমুদ্রের তলায় ডুবে ঘাস খাওয়ার থেকে শুকনো ডাঙায় চড়া অনেক ভালো। মাছের মতোই সাঁতার কাটবে ওরা। নিজের চোখে না দেখলে বুঝবে না মাঝে মাঝে গরুকে সি লায়ন নামে কেন ডাকা হয়। রান্নার ভার নিল হলিডে। ওই দিনই সকালের দিকে সে একটা হরিণ মেরেছিল। ওটাই পাতলা ফালি করে কেটে ভাজি করা হলে সবাই মিলে সাথে আনা টর্টিয়া, চাপাটির এক মতো একরকম মেক্সিকান শুকনো রুটি দিয়ে হরিণের মাংস খেলো, সাথে কফি। খাওয়ার পর ইত্তেলো কিছুক্ষণ গালফের ধারে ঘুরে বেড়ালো। ফিরে এসে সে বলল, প্রথম পাহারার ভারটা আমার উপরই দেয়া হোক, আমি ক্লান্ত হইনি। আগুনটা ঝিমিয়ে আসছে। রন আর ইত্তেলো ছাড়া বাকি দুজন কম্বলের তলায় ঢুকলো। সারাদিন কাজ করে ওরা ক্লান্ত। পুকুরের পানিতে হাত মুখ ধুয়ে আগুনের পাশে ফিরে এলো মাইক। দুজন বেঘরে ঘুমাচ্ছে, আর ইত্তেলো নিজের রাইফেল পরিষ্কার করছে। তোমার নাম তো ডক ইত্তেলো,
ডগটা কোন নাম থেকে এলো? রন জিজ্ঞেস করলো। ওটা সৌজন্য উপাধি। ছোটকাল থেকেই আমার শখ ছিল ডাক্তার হব। আমি সেজন্য পড়াশোনা করে তৈরি হচ্ছিলাম। একজন ডাক্তারের অধীনে 4 বছর কাজও শিখেছি। ভালো ডাক্তার। ওই পেশা ছেড়ে দিলে কেন? আর চোখে রনের দিকে তাকালো ইত্তলো। তখন ছিল আমার তরুণ বয়স। যে মেয়েকে আমি ভালোবাসতাম সেও অন্য একজনকে বিয়ে করলো। তাই আমিও পাততাড়ি গুটিয়ে পথে নামলাম। হয়তো ভিতরে ভিতরে এটাই আমি চেয়েছিলাম। ঘরে বসে থাকার মানুষ আমি নই। আর্মিতে লোক নেওয়া হচ্ছিল, ঢুকে পড়লাম। এরপর সমুদ্রের দিকে চেয়ে নীরবে বসে রইল ওরা। ঠান্ডা রাত, সমুদ্রটা শান্ত হলেও বারবার একটু ফুলে ফুলে উঠছে। ওদিকে দেখালো রন। ভাবগতিক আমার বিশেষ ভালো ঠেকছে না। কেমন যেন থমথমে একটা ভাব। সমুদ্র সম্পর্কে আমি কিছুই জানি না। ওখানেই আমার শুরু। সমুদ্রের দিকে চেয়ে বসে রইল রন। চমৎকার একটা রাত। আকাশে বাঁকা চাঁদটা অনেক উপরে উঠেছে। ওদিকে কিছু একটা ঘটছে। সেটাই পানি ফুলে ওঠার কারণ। উঠে দাঁড়ালো সে। যদি ঝামেলা আসে, আমি ওদিকে আছি। আমার ঘুম খুব পাতলা। কেতলিটা চেক করে রন ওতে কিছু পানি আর কফি যোগ করলো পরবর্তী গার্ডদের জন্য। গরুগুলো আরও উত্তরে সরে গেছে। আশেপাশে কেবল গুটি কয়েক রয়েছে। যেখানে ওরা রাতে বিশ্রাম নিচ্ছে সেখানে ভালো ঘাস রয়েছে। রনের মনে হয় না সকালের আগে ওদের কেউ ফিরতি পথ ধরবে। রাইফেল আর পিস্তল দুটো চেক করে নিয়ে কোট খুলে ফেলল সে। তারপর বুট জোড়া খোলার জন্য বসল। এরকম মুক্ত আকাশের নিচে আজ পর্যন্ত কত রাত কাটিয়েছে মাইক, আর ভবিষ্যতেই বা কত রাত কাটাবে। ইত্তলও নিজেকে এই জীবনে খাপ খাইয়ে নিয়েছে। কিন্তু সে নিজে এই জীবনে সন্তুষ্ট নয়। একটা নিজস্ব বাড়ি, আর ক্লেরাকে তার চাই। কতক্ষণ ঘুমিয়েছে রন জানে না। কাঁধের উপর একটা হালকা হাতের ছোঁয়ায় মুহূর্তে ওর চোখ খুলল। হাতের আঙুলগুলো আগেই পিস্তলের বাট আঁকড়ে ধরেছে। লোকটা ইলি। ওর উপর তৃতীয় পাহারার ভার ছিল। তারার অবস্থান দেখল রন। ভোরের আলো ফুটতে আর ঘন্টাখানেক বাকি। মেজর, ফিসফিস করে ইলি বলল, ওখানে কে যেন আছে ঘোড়ার পিঠে। 7। কম্বল ছুঁড়ে পায়ের দিকে ফেলে উঠে দাঁড়ালো মাইক। কান খাড়া করে শুনল, কোনো শব্দ নেই। আগুনের দিকে চেয়ে দেখল কেবল কাঠ কয়লা নিস্তেজভাবে জ্বলছে। ঘুমন্ত তিনজন ঘন আধারের সাথে মিশে চোখের আড়ালে রয়েছে। বসে বুট পরে নিল সে। একটা পিস্তল কোমরে গুজে গানবেলটা তুলে নিল। দক্ষিণে? হ্যাঁ, কাছেই। ক্যাম্পের থেকে ঝোপের গভীর ছায়ায় সরে গেল ওরা। দক্ষিণে প্রায় 3 একর জুড়ে একটা খোলা জায়গা। গরু খেয়ে ঘাসগুলোকে একেবারে ছোট করে ছেটে ফেলেছে। ডান দিকে, অর্থাৎ মেইনল্যান্ডের দিকে, পিঙ্গল লেকের পারে লম্বা লম্বা খাগড়া জন্মেছে। দক্ষিণ থেকে ক্যাম্পে পৌঁছানোর পথটা দুর্গম বলেই ওই জায়গাটা রন বেছে নিয়েছে। পরিষ্কার রাত, আকাশে তারা রয়েছে, কিন্তু ক্ষীণচাঁদটা এত পশ্চিমে ঢলে পড়েছে যে বিশেষ আলো জোগাতে পারছে না। যা হোক, সমুদ্র আর বালু থেকে যথেষ্ট আলো প্রতিফলিত হচ্ছে। যে কোনো সাবধানী আরোহী এই অবস্থায় ফাঁকা জায়গাটা পেরিয়ে এগোতে ইতস্তত করবে। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। কয়েক মুহূর্ত পর একটা শব্দ হলো। ওই শব্দ ইলি আগেও শুনেছে। ঝোপের সাথে মোটা কাপড়ের ঘষা খাওয়ার মৃদু আওয়াজ। তারপর স্পারের হালকা ঝুনঝুন শব্দ।
ঘোড়াকে হাঁটিয়ে নিয়ে দক্ষিণ থেকে কোনো আরোহী আসছে। ছায়াটাকে ধীরে আকার নিতে দেখল ইলি। আমি যাকে দেখেছি সে নয় মেজর, আমি কসম খেয়ে তা বলতে পারি। তুমি ভুল করনি জানি, একটু ইতস্তত করল রন। আরোহী কে তা সে কিছুটা আন্দাজ করতে পেরেছে। তার মনে হচ্ছে ঘোড়াটাকেও যেন দেখতে পাচ্ছে। তুমি পাহারায় ফিরে যাও, বলল সে। চারপাশে ভালো মতো নজর রেখো। রন একা দাঁড়িয়ে অপেক্ষা করছে। ঘোড়াটার ধীর গতিতে কাছে এগিয়ে আসা লক্ষ্য করছে। আরোহী কিছুটা দূরে থাকতেই মুখ খুলল মাইক। সিধে চলে এসো ডেভ, কিন্তু খালি হাতে। এগিয়ে রনের পাশে এসে ঘোড়া থামালো ডেভ। আরে, তুমি দেখছি সিরিয়াস। হ্যাঁ, ঠিকই ধরেছ ডেভ। তোমার কিছু লোক আমার কল্লা চায়। আমার লোক? মাথা খারাপ? ওরা লড়তে চায় ডেভ। ফিউডের চূড়ান্ত ফলাফল দেখতে চায়। আমাকে পথ থেকে সরাতে চায়, কারণ ওদের মতে আমি পথের কাঁটা। শব্দ তুলে হাসল ডেভ। তুমি কি আসলেই তা নও? হ্যাটটা পিছন দিকে ঠেলে একটা সিগারেট বানাতে শুরু করলো সে। ওদের তুমি দোষ দিতে পারো না। আমি যেমন হারিয়েছি, ওরাও তেমনি হিটারিদের হাতে অনেক মানুষ খুইয়েছে। ওদের মতে তুমি একজন বাইরের লোক। তুমি ফস্টার। ব্রিজ আর ওদের সাথীদের আমার পিছনে লাগতে বারণ করে দিও। মিছে ফাইট করার সময় আমার নেই। তবে ওরা যদি একান্তই না মানে, উচিত সাজাই পাবে। তুমি একটুও বদলাওনি, বলল ডেভ। তুমি কেমন ফাইটার এটা ওদের থেকে শিখতে হবে। এপাশ ওপাশ দেখল সে। তুমি কি উত্তর দিকে চলেছ? হ্যাঁ, ইন্ডিয়ানলায় আমি গরু বিক্রি করব। হিটারিরা হর্সশু লেকে তোমাদের উপর নজর রাখতে ব্যস্ত থাকবে। এদিক দিয়ে আমাদের কাজ আমরা গুছিয়ে নেব। চমৎকার, ধূর্ত পেলাম। তোমরা কতগুলো গরু জড়ো করেছ? ছোট বড় মিলিয়ে ৮-৯০০ হবে। সিগারেটে টান দিল ডেভ। অন্ধকারে উজ্জ্বল হয়ে জ্বলে উঠল ওটা। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি, তোমাকে ফিরে যেতে হবে। সোয়াম্পের ভিতর দিয়ে যাবার কোনো রাস্তা নেই। একটা টেইল আছে। ক্যাম্পে ফিরে তুমি কিন্তু একথা কাউকে জানিও না। ডেভের চেহারায় অবাক হওয়ার চিহ্ন ফুটে উঠতে দেখে সে আবার বলল, তোমার ক্যাম্পে একজন স্পাই আছে, কিংবা এমন কেউ যে প্রায়ই ক্যাম্পে আসে। রেফিউজিওতে হিটারির দল আর একটু হলেই আমাদের শেষ করত। ওরা জানতো আমরা ওখানে যাচ্ছি। আমার দলের কেউ? মাথা নাড়ল মার্সার। কথাটা আমি বিশ্বাস করতে পারছি না রন। ওদের আমি চিনি, অনেক বছর আমার সাথে রয়েছে। আমার সাথে ছিল না, আমি ওদের চিনি না। যাই হোক, ওই আরোহীগুলো সময় মতো আমাদের ধরার জন্যে ঘোড়ার মুখে ফেনা উঠিয়ে ছুটে এসেছিল। দেব কোনো জবাব দিল না, কিন্তু রন জানে একটু বিরক্ত হয়েছে ও। বন্ধুদের পুরোপুরি বিশ্বাস করে মার্সার, এবং বন্ধুর বিরুদ্ধে কোনো রকম বিরূপ কথা শুনতে সে রাজি নয়। প্রসঙ্গ পাল্টাল রন। তুমি রাতের বেলা এদিকে কেন? ক্যাম্পে কোনো গোলমাল হয়নি তো? স্যান্ডি বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওর বাবা রেগে আগুন হয়ে ক্যাম্পে গিয়ে হাজির। মনে করেছিল সে আমার কাছেই এসেছে, কিন্তু ওখানে আসেনি ও। তাই এখানে ওকে খুঁজতে এলাম। এখানে? সিগারেট ধরা বাম হাতটা হাঁটুর উপর রাখল ডেভ। শুনেছি ভিক্টোরিয়ায় তুমি নাকি ওর সাথে ছিলে, নরম সুরে বলল সে। ভাবলাম তোমাদের মধ্যে হয়তো একটা সম্পর্ক গড়ে উঠেছে। বোকার মতো কথা বলো না ডেভ। আর হাতের সিগারেটটা আমার চোখে ছুঁড়ে মেরে পিস্তল ড করার চেষ্টা করো না, ওতে কাজ হবে না। আবার শব্দ করে হাসলো ডেভ। তুমি আগের মতোই আছো। তাহলে সে এখানে নেই? এখানে সে আসবে না ডেভ। আমরা সামান্য কিছু কথা বলেছি, ব্যাস। আমি একজন এঙ্গেজড মানুষ, আর এসব ব্যাপার আমি সিরিয়াসলি নিই। বন্ধুর পেয়সীর সাথে ফষ্টি নষ্টি আমি করি না। ঠিক আছে,
তুমি তোমার কথা বলছো, কিন্তু স্যান্ডি, সে তো সব সময়ে শহরে শহরে লোকের প্রশংসায় পঞ্চমুখ। তুমি আসার পর বিশেষ করে তোমার কথাই বেশি বলে। যাই হোক, সে এখানে নেই, দেব। ওসব ভুলে যাও। চলো কফি খাওয়া যাক। একসাথে ক্যাম্পে ফিরে কাপ হাতে আগুনের ধারে গেল ওরা। কফিটা কালো আর কড়া। আগুনের পাশে উবু হয়ে বসে ডেবকে খুঁটিয়ে যাচাই করে দেখল রন। একটু শুকিয়ে লোকটাকে আরো কঠিন দেখাচ্ছে। একটু যেন রকচটা ভাবও এসেছে ওর মধ্যে। মনে হয় যে কোনো সময়ে সবল হানতে পারে। অবশ্য ডেভ মার্সার আগেও বিপজ্জনক মানুষ ছিল। চলো কিছুটা ঘুমিয়ে নেওয়া যাক। কফি শেষ করলো রন। তুমি ইলির বিছানা ব্যবহার করতে পারো। বিছানা আমার সাথেই আছে। ধীরে উঠে দাঁড়ালো ডেভ। তুমি যদি ওকে দেখে না থাকো তাহলে বুঝতে পারছি না কোথায় ওকে খুঁজব। নিজের বিছানায় বসে বুট খুলছে রন। হঠাৎ একটা কথা মনে পড়তেই ওর হাত পা ঠান্ডা হয়ে এলো। সেই অন্য শব্দটা যেটা ইলি শুনেছে বলেছিল। এখন স্যান্ডি হেওয়ার্ড যদি ক্যাম্পে এসে হাজির হয় তবে নির্ঘাত ডেভ ভাববে সে মিথ্যা কথা বলেছে। কিংবা সকালে উঠে স্যান্ডিকে দেখলেও একই কথা দাঁড়াবে। একটা বুট হাতে বসে আছে রন। ক্যাম্পের ওপাশে ডেভকে তিরপল আর কম্বল বিছিয়ে বিছানা পাততে দেখা যাচ্ছে। পিছনে বালুর উপর কি যেন নড়ার শব্দ হলো। ভিতরে 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 বেশ বড় একটা ধাক্কা খেল রন। অকারণে মানুষের মৃত্যু ডেকে আনতে মেয়েদের জুড়ি নেই। বাড়ি থেকে কেন পালাতে গেল সে? নিশ্চয় শহরে যাবার নেশাই ওকে ঘরছাড়া করেছে। শহরে ফ্যামিলি ছাড়া জানাশোনা মানুষ আর টাকা পয়সা ছাড়া মেয়েদের চলার মাত্র একটা পথই খোলা থাকে। ক্লান্ত সে, অত্যন্ত ক্লান্ত। কিন্তু সব দোষই ওর ঘাড়ে পড়বে যদি। পিছন থেকে অস্পষ্ট ফিসফিসানি শুনতে পেল রন। নাকি এটা ওর কল্পনা? স্যান্ডি হেওয়ার্থের কারণে নিজে মরা বা আর কাউকে মারার ইচ্ছা মাইকের নেই। উঠে আগুনের ধারে গিয়ে পট থেকে নিজের জন্য কফি ঢেলে নিল সে। ফোসকা পড়ার মতো গরম কফিটা এতই কড়া যে মানুষের ঘাড়ে চুল দাঁড়িয়ে যাবে। কাপে একটা ছোট্ট চুমুক দিয়ে সে ওটা নামিয়ে রাখল। ঝোপের ভিতর ওটা যদি স্যান্ডিই হয়, কিন্তু আর কেউ হলে? কোনো আহত মানুষ হয়তো সাহায্যের আশায় তার কাছে আসতে চাইছে। মাথা থেকে ওই চিন্তা ঝেড়ে ফেলে কফির কাপটা তুলে নিল সে। প্রচণ্ড ঘুম পেয়েছে ওর, ঘুমানো দরকার। নীরবে বসে কফিতে চুমুক দিচ্ছে রন। শেষে তলানি কফিটুকু ফেলে দিয়ে বিছানায় ফিরে কম্বল মুড়ি দিয়ে বুট সহই শুয়ে পড়ল। প্রায় সঙ্গে সঙ্গে রাজ্যের ঘুম নেমে এলো ওর চোখে। যখন ঘুম ভাঙল বেলা হয়েছে। কম্বলটা ঝাঁকি দিয়ে ঝেড়ে তিরপলে পেঁচিয়ে নিল। আগুনের ধারে গিয়ে দেখল পাথরের নিচে একটা নোট চাপা দেওয়া রয়েছে। ওতে খুব তাড়াহুড়ো করে লেখা, ভাবলাম তোমাকে ঘুমাবার একটু সুযোগ দিই। আমাদের তুমি আগেই ধরে না ফেললে যেন আমরা বেউকসের ওপাশে অপেক্ষা করব। এম এখনো আশেপাশেই আছে। স্যাডল ব্যাগ থেকে কিছু রোদে শুকানো গরুর মাংস আর বিস্কিট এনে আগুনের ধারে বসে চিবালো। ওর জন্য কফি রেখে যাওয়া হয়েছে। চিত্তার মতো তিতে হলেও গরম ছিল। খেতে চমৎকার লাগলো। কফি পটটাকে সরিয়ে নিভু নিভু আগুনটা বালু দিয়ে বুঝিয়ে ফেলল রন। তারপর কফি পটটাকে ঠান্ডা হওয়ার সুযোগ দিয়ে সে যেখানে ঘুমিয়েছিল তার আশেপাশের জমিটা খুঁটিয়ে পরীক্ষা করায় মন দিল। নিশ্চিত হতে পারছে না সে, কিন্তু মনে হচ্ছে যেন রাতে কেউ নরম বালুর উপর দিয়ে তার মাথার কাছে এসেছিল। কফি পটটা ঘোড়ার পিঠে তুলে জিনে চেপে উত্তর দিকে রওনা হলো সে। গরুর পায়ের ছাপ বালুকে এখন এমন লণ্ডভণ্ড করেছে যে ট্র্যাক দেখে কিছুই বোঝার উপায় নেই। সময় নিয়ে ধীর গতিতে এগোচ্ছে ও। মাঝে মাঝে পলকের জন্য সমুদ্র
যেটুকু দেখতে পেল তাতে ওর দুশ্চিন্তা আরও বাড়ল। পানি ফুলে ওঠা না কমে বরং বেড়েছে। কাচের মতো চেহারাটাও পাল্টায়নি। আকাশটা একটু ঝাপসা, দিগন্ত রেখা আলাদা করে চেনা যাচ্ছে না। দ্বীপের পশ্চিম দিকটা ধীরে ধীরে কর্দমাক্ত জলাভূমিতে পরিণত হচ্ছে। গরুর সারিটা সরু হতে হতে এক জায়গায় এক সারিতে এসে ঠেকেছে। গালফ সাইডের কিনার ঘেঁষে উত্তরে এগিয়েছে ওরা। রন সঙ্গীদের কাছে পৌঁছে দেখল ওরা দুপুরের খাওয়ার জন্য থেমেছে। আরে ওই তো আমাদের কফি পট। খুশি হয়ে উঠল হলিডে। ওরা আগুন জ্বালালেও পটের অভাবে কফি তৈরি করতে পারছিল না। থ্যাঙ্কস বয়েস, কফিটা আমি সত্যি উপভোগ করেছি। সামনের দিকটা আমি ঘুরে দেখে এসেছি জানালো ইলি। মোটেও খারাপ নয়। কয়েকটা ছোট বাছুরকে ঘোড়ার পিঠে পার করতে হতে পারে, কিন্তু বাকিগুলো সহজেই পেরোতে পারবে। তোমরা কাজ চালিয়ে যাও, আমি একটু ঘুরে ফিরে দেখে আসি। ওদের আগুনের পাশে ছেড়ে এগোলো রন। গরুগুলোকে পেরিয়ে সে দ্বীপ ছেড়ে প্রধান ভূখণ্ডে এসে উঠল। ওর ঘোড়াকে মাত্র একটা জায়গায় সাঁতরে পার হতে হলো। চার্টে দেখানো পানির থেকেও গভীরতা কম। একটু এগিয়েই ট্র্যাক দেখতে পেল সে। খুরের ছাপ দেখে মনে হচ্ছে ভোর হওয়ার অল্প পরেই কোনো আরোহী এদিকে এসেছিল। ঘোড়ার খুরে নতুন নাল লাগানো হয়েছে। নালগুলো অপেক্ষাকৃত ছোট আর পরিপাটি। কাছেই কতগুলো বুনো গাছ আর ঝোপ দেখা যাচ্ছে। ওদিকেই রওনা হলো সে। সামনের টেইলটা নিজের চোখে দেখে পরিচিত হওয়াই ওর উদ্দেশ্য। মাইকের চার্টটা পুরনো। এতদিনে এমন জলাভূমির অনেক রকম পরিবর্তনই সম্ভব। ওই পথটার উপরই নির্ভর করছে ওর সাফল্য। হঠাৎ এক ঝলকের জন্য একটা ঘোড়া আর তার আরোহীকে দেখতে পেল রন। ঘোড়ার মুখ ঘুরিয়ে ঝোপের ভিতর দিয়ে এঁকে বেঁকে এগোলো সে। দরকার হলে কোমরে গোজা পিস্তলটাই ব্যবহার করার ইচ্ছা থাকলেও পিস্তল খাপে আটকানোর ফিতেটা খুলে ফেলল। কি ঘটে তা কেউ বলতে পারে না। বালুর ঢাল বেয়ে উঠে ঢিবির মাথায় গাছের ভিতর ঢুকলো ঘোড়া। দেখলো আরোহী সান্ডি হেওয়ার্ড। রন ওকে দেখা মাত্র বলে উঠল, সান্ডি, আমাকে তোমার সাহায্য করতেই হবে। ৬-৭ ফুট দূরে ঘোড়া থামালো মাইক। মেয়েটার পিছন আর দুপাশের ঝোপ খুঁটিয়ে পরীক্ষা করছে ওর চোখ। এমন কি করতে পারি আমি যা ডেভ পারে না? প্রশ্ন করল সে। আমাকে তুমি এই নরক থেকে বের হতে সাহায্য করো। আমি নিউ অরলিন্সে যেতে চাই। ফ্যামিলি বা বন্ধু বান্ধব ছাড়া কোনো মেয়ে একা থাকার মতো জায়গা ওটা নয়, বলল রন। তাছাড়া তুমি বাঁচার মতো টাকা পয়সা কিভাবে রোজগার করবে? ও, সে আমি একটা ব্যবস্থা করে নেব। মেয়েটার কণ্ঠস্বর অসহিষ্ণু। রন, এই জীবন আমি আর সহ্য করতে পারছি না। এখানে সূর্য ডুবলেই সবাই ঘুমাতে যায়। আমি এমন কোথাও যেতে চাই যেখানে সন্ধ্যার পর ঝলমলে আলো জ্বলে, মিউজিক বাজে, যেখানে সব সময়ে উত্তেজনাময় কিছু না কিছু ঘটছে। এখানে থাকলে আমি নির্ঘাত মারা যাব। এ ব্যাপারে তুমি ডেভের সাথে কথা বলেছ? সে তো বিয়ের কথা ভাবছে। এখানেই বসবাস করতে চায় ও। তাছাড়া এই জীবনটাই কেবল ওর কাছে পরিচিত। ডেভের তোয়াক্কা আমি করি না। মেয়েটার চিবুক উঁচু হলো। ওর সাথে আমার সম্পর্ক শেষ, একেবারেই শেষ, বুঝেছ? ঘোড়াটাকে আরও কাছে এগিয়ে নিয়ে এলো সে। রন, তুমি আমাকে নিউ অরলিন্স নিয়ে গেলে আমার আর কোনো সমস্যা থাকে না। তুমি তুমি যা চাইবে আমার কাছে তাই পাবে। তোমার ভাগ্য ডেভের মতো একজনকে পেয়েছ, রূঢ়ভাবে বলল রন। কোনো শহরই তুমি যেমন রঙিন ভাবছ তেমন নয়। তোমার কাছে অঢেল টাকা না থাকলে ওগুলো সবই সমান। তুমি যে পরিস্থিতিতে যাওয়ার কথা বলছো তাতে তোমার কাছে কোনো টাকা থাকবে না। যাই হোক, কেউ তোমাকে নিউ অরলিন্স বা অন্য কোথাও নিয়ে গেলেই তুমি
সব পাবে এ কথা কেন ভাবছ? হয়তো সে একটা বাড়ি ভাড়া করে তোমাকে রাখবে আর নিজের খুশি মতো তোমার কাছে আসবে, বাইরে কোথাও নেবেই না। ওকে ছেড়ে দেব আমি, ওরই মতো আর একজনের জন্যে। স্যান্ডি, তোমার মতো বুদ্ধিমতী মেয়ের পক্ষে এমন বোকার মতো কাজ করা সাজে না। এখানে তোমার অনেক কিছু আছে, একজন যোগ্য পাত্র, প্রতিষ্ঠা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সব। এসব তুমি বর্জন করতে চাও, কিন্তু কিসের আশায়? শহরে সাহায্য করা দূরে থাক, কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না। এসব পাগলামি ছেড়ে সোজা বাড়ি ফিরে যাও। মেয়েটা কটমট করে রনের দিকে চেয়ে রইল। রাগে ওর মুখ সাদা হয়ে গেছে, ঠোঁট দুটো কিছুটা কুকড়ে উঠেছে। ভেবেছিলাম তুমি যোগ্য পুরুষ, তোমার শহরে চালচলন দেখে মনে করেছিলাম তোমাকেই আমি চাই। ধর্ম প্রচারকদের মতো কথা বলছো তুমি, ওসব উপদেশ বাড়িতেই আমি প্রচুর পাই। এখন তুমি পায়ে ধরে সাধলেও আমি আর তোমার সাথে যাব না। ঘোড়ার মুখটা ঘুরালো রন। তোমাকে সাধা দূরে থাক, মৌখিকভাবেও যেতে বলিনি। 10 মিনিট পর চারটে দাগ দেয়া টেইল তার মুখে পৌঁছলো মাইক। বড় বড় ঘাস জন্মে পথটা প্রায় ঢেকে গিয়েছে, তবু ওটা যে ইদানিং ব্যবহার করা হয়েছে তা বোঝা যায়। সম্ভবত যেসব ইন্ডিয়ান মাছ শিকার করতে আসে তারাই ব্যবহার করেছে। এদিকে আর কোথাও যাওয়ার পথ নেই। একটা ঝোপের সাথে রুমাল বেঁধে টেইলটা কোথায় শুরু তার চিহ্ন রাখলো রন। তারপর সামনে কি আছে দেখার জন্য এগোলো। বছরের এই সময়ে জলাভূমিটা অপেক্ষাকৃত শুকনো থাকে, তাই এমনও হতে পারে যে কয়েকটা বিভিন্ন পথেই ওদের ইন্ডিয়ানওয়ালা পৌঁছানো সম্ভব হবে। তবু টেইল ধরেই এগোলো সে। কয়েক মাইল পর পাউডার হর্ন লেকের মাথায় পৌঁছলো মাইক। লেকের ধারে উইলো ঝোপের মাঝে একটা জায়গা বেছে নিয়ে আগুন জ্বেলে ক্যাম্প করলো সে। জায়গাটা ইন্ডিয়ানওয়ালা থেকে 5 মাইলের বেশি হবে না। পথটাও সহজ, কিন্তু রনের ভিতর থেকে দুশ্চিন্তা আর ছটফটে ভাবটা কিছুতেই দূর হচ্ছে না। এখন পর্যন্ত সব তার প্ল্যান মতো ঠিকঠাকই চলেছে, এবং ওর ভাবতায় হয়তো এতক্ষণে সব হিটারিরাই শহর ছেড়ে হর্স শু লেকের দিকে ছুটেছে, কিন্তু নিশ্চিত হয়ে কিছুই বলা যায় না। এখন ওকে কী করতে হবে তা জানে রন। এমন কাউকে সাথে নিয়ে শহরে যেতে হবে যে হিটারিদের সবাইকে দূর থেকে দেখেই চিনবে। এজন্য অটোই হবে সব থেকে উপযুক্ত। হয়তো আরও একজনকে সে সাথে নিতে পারে। যত তাড়াতাড়ি বাণিজ্য শেষ করে টাকা নিয়ে ওরা সবাই মার্সারের সাথে যোগ দেবে। গরুগুলো আসতে শুরু করেছে। এগিয়ে রন ওদের থামালো। পাউডার হর্নের ঘাস ভালো, তাই খুশি মনে ওরা ঘাস খেতে শুরু করলো। সঙ্গীদের মধ্যে ইলিকেই সব থেকে প্রথমে দেখা গেল। দুজনে মিলে গরুগুলোকে সামলে রাখলো ওরা। বাকি গরু ধীর গতিতে সরু টেইল ধরে এসে হাজির হলো। কোনো ঝামেলা হয়নি, খুব সহজেই কাজ এগিয়েছে। কিন্তু এই জন্যই রন আশ্বস্ত হতে পারছে না। আজ পর্যন্ত সহজে কিছুই লাভ করতে পারেনি সে। সবই রীতিমতো কঠোর পরিশ্রম আর সংগ্রাম করে তাকে অর্জন করতে হয়েছে। নিশ্চয় কোথাও কোনো গলদ রয়েছে, কিংবা আগামীতে ঝামেলা দেখা দেবে। এত সহজে কোনো কাজ সম্পন্ন হওয়া অসম্ভব। দ্বীপ থেকে বেরোতে পেরে আমি কিছুটা স্বস্তি পাচ্ছি। ঘোড়াটাকে পাশে এনে থামিয়ে মন্তব্য করলো ইত্তলো। সমুদ্রটা কিভাবে ফুসে ফুসে উঠছে তা যদি দেখতে, অথচ উপরটা কাচের মতোই মসৃণ, কিন্তু ওই ফুলে ওঠা। এতটা ফুলতে আমি এর আগে কখনো দেখিনি। উফ, আমি এখানকার ভার তোমার উপর ছেড়ে ইলি আর অটোকে নিয়ে ইন্ডিয়ানওয়ালা যাচ্ছি। আবহাওয়ার বদল দেখে গরুগুলো একটু অস্থির থাকবে। ওদের যতটা সম্ভব ঘন করে জড়ো করে রাখাটা তোমার দায়িত্ব।